আচ্ছা, আমরা তো সবাই কম বেশি লিফটে উঠেছি, তাই না? তো লিফটে ওঠার সময় আমাদের বিভিন্ন সময় বিভিন্ন অনুভূতি জাগ্রত হয়। তো অনুভূতিটা কেমন? অনেক সময় দেখা যায় যে লিফট যখন উপরে উঠে বা নিচে নামে তখন কেমন যেন আমাদের একটা অস্বস্তি অনুভব হয়। মানে দেখা যায় যে আমার ওজনটা যেমন কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে এইরকম একটা মানে ভাব আসে। এটা কিন্তু খুব সাধারণ। এখন আজকে আমরা মানে এইটা নিয়ে আলোচনা করব যে এই যে লিফটে ওঠার সময় আমাদের ওজনটা কখন কি হচ্ছে মানে ওজনের যে একটা তারতম্য দেখা দিচ্ছে, তারতম্য মানে হচ্ছে পার্থক্য, মানে ব্যবধান, এই যে এক সময় ওজন বেশি হয়ে যাচ্ছে এক সময় কম হয়ে যাচ্ছে, এই যে ব্যবধানটা দেখা দিচ্ছে এইটা আসলে কেন হচ্ছে বা এটার কারণটা কি। তার আগে আমি একটু একটা জিনিস বলতে চাই, বিষয়টা হচ্ছে যে এই মুহূর্তে আমার এই যে ভিডিওগুলা এখন আমি করতেছি আমার একটাই উদ্দেশ্য যেন আমরা পদার্থবিজ্ঞানের এই আনন্দটাকে খুঁজে পাই। মানে পদার্থ বিজ্ঞানের যে আনন্দ সেইটা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমার এই ভিডিওগুলা করা। আমরা পদার্থবিজ্ঞানের আনন্দ খুঁজতে চাই, গণিতের আনন্দ খুঁজতে চাই এবং রসায়নের আনন্দ খুঁজতে চাই। আমরা মানে যখনই আমরা এগুলোর মধ্যে আনন্দটা খুঁজে পাবো তখন আমি মনে করি যে আমরা সত্যিকারের জ্ঞানটা আমরা অর্জন করতে পারবো তখনই। আর এর আগে আমরা অনেকেই ভাবি যে এই যে আমরা পরীক্ষায় হুটহাট টাস টাস অঙ্ক করে ফেলি, ভালো মার্ক পেয়ে ফেলি। হ্যাঁ, অবশ্যই বিষয়টা ভালো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় যে এই বিষয়গুলোর মাধ্যমে আমরা মানে জ্ঞানের সৌন্দর্যটাকে মানে অনেকেই আমরা অনুভব করতে পারি না। যেমন আমরা অনেকেই মানে যারা নবম দশম শ্রেণীতে পড়েন তারা উচ্চ সায়েন্স মানে বিজ্ঞান বিভাগের হয়ে থাকলে আপনারা মানে আমরা আহ হচ্ছে দ্বিপদী বিস্তৃতি পড়ে থাকি। তো ওই দ্বিপদী বিস্তৃতির মধ্যে আমাদের কেমন যেন একটা যখন প্যাসকেলের ত্রিভুজের সূত্রটা খাটে না তখন আমরা নতুন আরেকটা সূত্র অ্যাপ্লাই করি। তো এই যে সূত্রটা অ্যাপ্লাই করি সেখানে অনেকে বলে যে এই এনসিআর জিনিসটা কাজে লাগাচ্ছি। তো আমার প্রশ্ন হলো এই যে এনসিআর দ্বারা আসলে কি বোঝায়, এন ফ্যাক্টোরিয়াল দ্বারা আসলে কি বোঝায়, এখানে আর এগুলো নিয়ে আলোচনা করব না। মানে এই বিষয়গুলো আমরা তখন আর বোঝার চেষ্টা করি না, আমাদের তখন টার্গেট থাকে একটাই যেন আমরা পরীক্ষায় ভালো মার্ক পাই। বাট আমি মনে করি এটা আমার ব্যক্তিগত মনোভাব যে আমাদের উচিত জ্ঞানের মানে সত্যিকারের জ্ঞান অর্জন করতে হইলে যে কোনো বিষয়ের গভীরে ঢুকতে হবে, তার ফিলোসফিটা বুঝতে হবে, যেখানে কি হচ্ছে আসলে প্রাচীন মানুষেরা কিভাবে চিন্তা করেছিল সেগুলো বুঝতে হবে। তো এখন আমরা লিফটের বিষয়টা একটু দেখি। তো এই যে এখন এই মুহূর্তে আমি মানে ভিডিওটা করতেছি তার আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমার সামনেই বসে আছে আমার এক ছোট ভাই ক্যামেরার অন্য পাশে। তো সে অষ্টম শ্রেণীতে পড়ে। তো তার বই একটা টপিক আছে লিফট, সেও আমার কাছে এসেছে এটা বোঝার জন্য। তো এই উদ্দেশ্যে তাকেও বুঝালাম, পাশাপাশি এটা ভিডিও করে ইউটিউবে সংরক্ষণ করে রেখে দিলাম। এই উদ্দেশ্যে আর কি এই ভিডিওগুলো করা হচ্ছে। তো কথা না বাড়িয়ে শুরু করি। তো আমরা যে বিষয়টা দেখবো সেটা আমরা একটু টাইটেল লিখে ফেলি, লিফটের ভিতরের আলাপন। লিফটের ভিতরের আলাপন। তো প্রথমে আমি ধরে নিয়েছি যে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন তারা বল সম্পর্কে জানেন এবং বলের দিক সম্পর্কে তাদের আইডিয়া আছে। তাহলে আপনারা এই জিনিসটা ভালোভাবে বুঝবেন। কেন বললাম, কারণ আমি এই মুহূর্তে আর এইগুলা নিয়ে এখন মানে আমার আলোচনা এইগুলা এখন ইনক্লুড করব না। আমি ধরে নিয়েছি যে আপনারা জানেন, সেটা বুঝে আমি এখন এই ভিডিওটা এইভাবে রেকর্ড করতেছি। তো একটু যদি আমরা একটু খেয়াল করি, ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা লিফট। সেই লিফটটা একটা কেবলের মাধ্যমে ঝুলানো আছে। এই লিফট গুলা যে উপরে নিচে যায় একটা কেবলের মাধ্যমে যায়, তো এই একটা কেবলে ঝুলানো আছে। তো এই লিফটের ভিতরে আছে হচ্ছে সেই অবুঝ বালক রুদ্রদেব। যাই হোক, তো আমি এই লিফটের ভিতরে আছি এবং ধরে নিচ্ছি যে আচ্ছা প্রথমে আমরা একটু দেখি যে লিফটে কয়টা কেস আছে, কয়টা ক্ষেত্র হইতে পারে লিফটের ক্ষেত্রে। দেখেন, প্রথম অবস্থায় লিফটটা যখন নিচে একদম মানে স্থির অবস্থায় থাকে তখন আমরা দেখি যে লিফটটা স্থির, অথবা এটা একটা কেস হইতে পারে, আরেকটা কেস হইতে পারে যে লিফটটা সমবেগে চলতেছে। সমবেগে, এখানে একটা কথা বললাম, সমবেগে। যারা একদমই জানেন না তারা এই বেগ সম্পর্কে না জেনে এগুলা বোঝাটা একটু কষ্ট হয়ে যাবে। সমবেগ একটা কেস,
আরেকটা কেস হইতে পারে স্থির, দুইটা কেস দেখলাম। আরেকটা হইতে পারে যে লিফট উপরে উঠতেছে। আচ্ছা, তাহলে লিফট উপরে উঠছে। আরেকটা কেস হইতে পারে লিফট নিচে নামতেছে, নিচে নামা, এইটা একটা কেস। আরেকটা কেস হইতে পারে কি জানেন, আরেকটা কেস হইতে পারে, মানে এটা আমরা চাই না হওয়ার জন্য, কারণ সৃষ্টিকর্তার কাছে এটাই আমরা প্রার্থনা করি যেন এটা না হয় আমাদের সঙ্গে, কারণ এটা হইলে আমাদের মৃত্যু হতে পারে। তো এই কেসটা কেমন, একটা মর্মান্তিক একটা অবস্থা যে লিফটের কেবলটা এইভাবে ছিঁড়ে গেছে। তো সেই অবস্থাটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা অবস্থা। তো আমরা এখানে লিখে ফেলি যে লিফটটা ছিঁড়ে ছিঁড়ে যাওয়া, তার ছিঁড়ে যাওয়া একটা অবস্থা, ছিঁড়ে যাওয়া। এই হচ্ছে কয়েকটা কেস। আমরা স্বাভাবিক অবস্থায় আমরা আসলে এই চারটা কেসের সম্মুখীন হই। এইটা খুবই কমই হই সমবেগেরটা, কিন্তু এই স্থির, উপরে ওঠা, নিচে নামা, এই তিনটা কেস আমরা বেশি হয়ে থাকি। তো এই দুইটা কেস আমরা একটু বিশেষভাবে আলোচনা করব, এই তিনটাকেও আমরা আলোচনা করব। তো তার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমরা আমরা অনুভব অনুভব জিনিস, মানে অনুভব করা, কোনো কিছু অনুভব করা বলতে আসলে কি বোঝাচ্ছে। তো আমি এখানে একটা জিনিস বলছি, অনুভব করা। অনুভব মানে অনুভব আর কি, অনুভব করা। তো অনুভব করা মানে কি, দেখেন এখানে এই একটা বোর্ড, এই বোর্ডের মধ্যে আমি এইভাবে ঘুষি দিচ্ছি। তো মানে বিষয়টা আরো সুন্দর হইব যদি আমরা চিন্তা করি একটা দেয়াল আছে, আপনি একটা দেয়ালে মানে আপনার শক্তি দেখানোর জন্য একটা ঘুষি মারলেন। তো যখনই আপনি দেয়ালটাতে ঘুষি মারলেন, এর মানে কি, আপনি হাত দিয়ে বল প্রয়োগ করছেন কাকে, ওই দেয়ালটাকে। আর আমরা জানি কি নিউটন তৃতীয় সূত্র অনুযায়ী এটা একটা মানে ন্যাচারাল থিং, যে আমি যে বল দিছি একই বল বিপরীত দিকে ওই দেয়ালটাও আমাকে দিবে প্রতিক্রিয়া হিসেবে। বুঝতে পারছেন বিষয়গুলো, আমরা একটু বুঝি। আমি কি বললাম যে আমরা ক্রিয়া করছি কি কোথায়, দেয়ালে, আর প্রতিক্রিয়া হিসেবে কে, দেয়াল আমাকে বল দিছে। তাহলে আমি যে হাতে ব্যথা পাই সেটা কিসের জন্য পাই, আমি কি, আমি যে বল দিছি অর্থাৎ ক্রিয়ার জন্য কি আমি ব্যথা পাই বা এই ব্যথাটা অনুভব করি না, আমি অনুভব করি কিসের জন্য, প্রতিক্রিয়ার জন্য। তাহলে এই যে আমি একটা প্রেক্ষাপট বললাম, এটা থেকে আমরা কি বুঝতে পারি যে আমাদের অনুভব, যে আমরা যে প্রত্যেক মানে যে কোনো কিছু যে আমরা অনুভব করি সবকিছু কিন্তু আমরা প্রতিক্রিয়াটা অনুভব করি, আমরা ক্রিয়া অনুভব করি না। বুঝতে পারছেন, সেটা কিন্তু আমরা কিভাবে বুঝলাম, এই দেয়ালের প্রেক্ষাপট থেকে আমরা বুঝতে পারছি। তার মানে আমি এখান থেকে একটা সিদ্ধান্তে আসি যে আমার অনুভব হইব, আমরা সবসময় অনুভব করবো কোন জিনিসটা, প্রতি, আমরা সবসময় প্রতিক্রিয়া অনুভব করি। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আমাদের এই লিফটের ভিতরের আলাপনটা বুঝতে হলে। তো আমরা প্রতিক্রিয়া অনুভব করি। এবার আমরা একটু লিফটটাকে নিয়ে একটু বিশদভাবে চিন্তা করি। দেখেন তো, এই হইতেছে আমার লিফট, এই লিফটে আছে রুদ্র, আর এটা কেবল এইভাবে ঝুলানো, কেবল এইভাবে ঝুলানো আছে লিফটটা। এবার একটু লক্ষ্য করেন আপনারা, এটা আশা করি জানার কথা যে ওজন, ওজন জিনিসটা কি, কারণ ওজন না জানলে আপনারা মানে পদার্থবিজ্ঞানে খুবই সুন্দর একটা জিনিস আপনারা মানে সুন্দর একটা জিনিস মিস করবেন। ওজনটা কি, ওজন হচ্ছে পৃথিবী আপনাকে যে বলে টানতেছে সেটা হচ্ছে ওজন। এটা আশা করি সবারই জানা কথা, খুবই বেসিক একটা জিনিস। ওজন হচ্ছে পৃথিবী আমাকে যে বলে টানতেছে, আমাকে, আপনাকে, আমাদের চারপাশে যত মানে অবজেক্ট আছে সবগুলাকে পৃথিবী যে বলে টানতেছে সেটা হচ্ছে ওজন। পৃথিবীর টানটা হচ্ছে ওজন। তাইলে এই লিফট আর লিফটের ভিতরে যে আমি আছি, আমাকেও তো পৃথিবী টানবে, তাই না? তাইলে আমি ধরে নিছি এই হচ্ছে আমার পৃথিবী, আর্থ। তো এই পৃথিবী এই লিফটটাকে টানতেছে, আমাকেও টানতেছে। এবার দেখেন ওজন সবসময় কোথায় কাজ করে, নিচের দিকে। ওজন সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে, কারণ পৃথিবী আমাকে এইভাবে টানতেছে, তার মানে কাজ করতেছে কোন দিকে, নিচের দিকে। সে নিচের দিকে আমার চেষ্টা করতেছে। তাহলে আমি বুঝলাম কি, যে ওজনটা কাজ করতেছে হচ্ছে নিচের দিকে। বুঝতে পারছেন, আসলে সবগুলাই কিন্তু আমাদের মানে বাস্তবিক চিন্তাধারা থেকেই, বাস্তবিক চিন্তাধারা মানে পদার্থবিজ্ঞান আসলে কি করে, আমি যতটুকু মনে করি যে আমরা বাস্তবে যা কিছু দেখি সবকিছুকে যদি আমরা অ্যানালাইজ করতে চাই, আমাদের গতি, গতিশীল অবস্থাটাকে যদি আমরা অ্যানালাইজ করতে চাই, আমাদের পরিবেশ প্রকৃতিটাকে যদি আমরা অ্যানালাইজ করতে চাই, আমাদের পদার্থবিজ্ঞান অবশ্যই জানা লাগবে। পদার্থবিজ্ঞানের আনন্দটাকে এখানেই। তো এটা কিন্তু আমি জেনারেল কেস বললাম যে আমাদের পৃথিবী আমাদের নিচের দিকে টানতেছে, এটা সব সময় সব বস্তুর ক্ষেত্রে। আচ্ছা, তাইলে এবার দেখেন তো লিফটটা
যখন লিফট উপরে উঠবে তখন উপরের দিকে হয়তো কেউ একজন টান দিয়ে তারা তুলতেছে, বুঝতে পারছেন? উপরের দিকে কেউ একজন হয়তো টান দিতে পারে। আচ্ছা, এবার আমি প্রথম কেস ধরে নিছি যে লিফটটা স্থির। আমরা প্রথম এই কেসটা নিয়ে দেখি, এই প্রেক্ষাপটে চিন্তা করি যে লিফট আমার স্থির আছে। তো এই লিফটটা যদি আমি ধরে নিই স্থির, তার মানে কি যে এই যদি ধরি আমার লিফটের মেঝে, তো এবার একটু চিন্তা করেন, আরেকটা জিনিস আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স, এই নর্মাল ফোর্স কি? নর্মাল মানে হচ্ছে লম্ব, নর্মাল মানে হচ্ছে লম্ব, তার মানে লম্ব বলটা হচ্ছে নর্মাল ফোর্স। এবার বলতে পারেন লম্ব বল কি? লম্ব বল দেখেন, এই আপনি ভূমিতে দাঁড়ায় আছেন, এই আপনি ভূমিতে দাঁড়ায় আছেন, এবার একটু একটা চিন্তা করেন, এই এই হচ্ছে একটা টেবিল, এই একটা টেবিল, আর এই হইতেছে আপনার পৃথিবী, আর এইখানে একটা বল আছে। এবার দেখেন তো, পৃথিবী কি এই বলটাকে টানতেছে না নিচের দিকে? হ্যাঁ টানতেছে। তাহলে পৃথিবী বলটাকে নিচের দিকে টানতেছে। এটা যদি আমি ধরি আর্থ, ই দিয়া আর্থ, আর্থ আমাদের এই বলটাকে, এই পৃথিবী বাবা আমাদের এই ছোট্ট ফুটবলটাকে নিচের দিকে টানতেছে। তার মানে সে, তার কি এইভাবে হাত দিয়ে মানে স্পর্শ করে টানার কোনো প্রয়োজন হয়েছে না? যেমন এই যে আহ পৃথিবী যে এইটাকে টানতেছে, মানে এখানে কোনো স্পর্শ নাই। দেখেন, আমরা তো নর্মাল কি করি, যেমন আমি এই বইটাকে টান দিব, তার মানে আমি এটাকে স্পর্শ কইরা পরে টান দিব, তাই না? কিন্তু পৃথিবী যে তাকে টানতেছে, কোনো কি স্পর্শ করছে? বলটাকে কি ছুঁইছে পৃথিবী? ছুঁইছে না, তারপরেও কিন্তু সে টানতেছে। তার মানে এখান থেকে আমি কি বুঝলাম, যে আমার এই যে মহাকর্ষ বল, সেটা কি অস্পর্শ বল, অর্থাৎ এখানে স্পর্শ না হইলেও কিন্তু এই বলটা কাজ করে। এটা তো আমরা বুঝতে পারছি। আচ্ছা, তাইলে এবার একটু লক্ষ্য করেন, এই যে পৃথিবী আমার এই বলটাকে নিচের দিকে টানছে, কি বলে? এমজি বলে। নিচের দিকে টানছে, কি বলে? এমজি বলে। আচ্ছা, এবার একটু আর একটু বুঝান। এমজি বলে টানার পরে কি হইছে, বলটা নিচে নাইমা এই কাঠের টুকরার মধ্যে চলে আইছে। এই যে বলটা নিচে নাইমা, নিচে নাইমা এইখানে আইছে, এইখানে এই কাঠের টুকরা ইয়া থাইমা গেছে। তাহলে এবার একটু দেখেন তো, পৃথিবী কাকে টানছে? বলটাকে। টানার ফলে কি হয়েছে, বলটা নিচে নাইমা এই কাঠের টুকরাতে চলে আইছে। আসার পরে কি হয়েছে, সে কাঠের টুকরাতে একটা বল দিছে। যেমন আমার এই কলমটা, কলমটাকে যেই মুহূর্তে আমি ছেড়ে দিব, পৃথিবীর টানের কারণে সে নিচে নাইমা এসে আমার হাতে পড়বে। তো যখন নিচে নাইমা এসে আমার হাতে পড়বে, তখন কি সেই কলমটা আমার হাতে একটা বল দিবে। বুঝতে পারছেন? আমার হাতে একটা বল দিতেছে, আমার হাতের যে পৃষ্ঠ, এখানে একটা বল দিতেছে। এই যে বলটা, এই বলটার নামই হচ্ছে নর্মাল ফোর্স। তো আশা করি আমি নর্মাল ফোর্স জিনিসটা কি সেটা বুঝাইতে পারতেছি। তো এখানে নর্মাল ফোর্স করছে। এবার দেখেন তো, পৃথিবী যে বলে টানবে, পৃথিবী যে বলে ওই বলটাকে টানবে, সে তো ওই বলেই আইসা এই কাঠের টুকরাতে বল দিব। বুঝেন নাই? যেমন এই কলমটাকে আমি ছাইরা দিলে, এ যে নিচে নামবো কোন বলের প্রভাবে? এমজি বলের প্রভাবে, কারণ এমজি বলে কলমটাকে টানা হইতেছে। তো নামার ফলে এক পর্যায়ে এইখানে এসে যখন বাড়ি খাইবো, তখনও তো তাকে এমজি বলে টানবো। অর্থাৎ এমজি বলের সমপরিমাণ বল নিয়ে এসে নিচে এসে ওই পৃষ্ঠের মধ্যে বাড়ি দিব। বুঝতে পারছেন? আঘাত করব। তার মানে আমি বুঝতে পারতেছি যে এই নর্মাল ফোর্সটা যদি সমতল হয়, তাহলে এই নর্মাল ফোর্সটা হচ্ছে এমজি, এবং এই এমজিটা হচ্ছে আমার প্রথম হচ্ছে ক্রিয়া, ক্রিয়া। এবার এ বল যেহেতু কাঠের মধ্যে বাড়ি দিছে, কাঠও চাইবো একই পরিমাণের বল দিত তাকে, ক্রিয়া প্রতিক্রিয়া অনুযায়ী। তাহলে কাঠও তাকে একই পরিমাণের বল দিব। সেটা যদি আমরা ধরি হচ্ছে আর বা রিঅ্যাকট্যান্ট ফোর্স, যেটা আমরা বলবো হচ্ছে প্রতিক্রিয়া, ক্রিয়া। এটারে বলবো হচ্ছে আমরা ক্রিয়া, এটাকে বলবো হচ্ছে আমরা প্রতিক্রিয়া। আশা করি এই বিষয়টা আমরা বুঝছি। তাইলে আমরা দেখলাম কি, এই হচ্ছে ক্রিয়া। ক্রিয়া হচ্ছে আমার সেই বলটা মেঝেতে আসার পরে, বাড়ি খাওয়ার পরে সে যে বল দিছে মেঝের মধ্যে, সেটা হচ্ছে ক্রিয়া এমজি। সেম একই পরিমাণের বল বিপরীত দিকে মেঝে তাকে দিব এমজি পরিমাণের বল, শুধুমাত্র দিকটা হইব ভিন্ন। বুঝতে পারছেন? আচ্ছা, তাইলে আমি এখন এই জায়গাটা চিন্তা করি, পৃথিবী আমাকে টানতেছে কি বলে? এমজি বলে। সেই এমজি বল অনুসারেই আমি এই যে লিফটের মধ্যে দাঁড়ানো, যেমন এখানে আপনি মাটিতে দাঁড়াই আছেন, আপনি মাটিতে একটা বল দিতেছেন না? হ্যাঁ দিতেছেন। তাইলে এই লিফট, এই যে রুদ্রবাবু, সেও কিন্তু এই মাটিতে মানে লিফটের যে মেঝে, সেখানে বল দিব, সেই বলের পরিমাণটা হচ্ছে এমজি। বুঝতে পারছেন?
সেই বলের পরিমাণটা হচ্ছে এমজি। তাইলে এই মেজেও তো আমাকে একটা বল দিব, মেজে আমাকে একটা বল দিব না, দিব। তাহলে মেজেও আমাকে একটা বল দিল, সেইটাও কি এমজি। তাহলে জাস্ট এইটা হচ্ছে কি মানে বিপরীত দিকে এমজি, এবং এইটা হচ্ছে আমাদের প্রতিক্রিয়া। এটা আমাদের প্রতিক্রিয়া। তাহলে এবার আমরা যদি আরেকটু সুন্দর করে বিষয়টা দেখার চেষ্টা করি, তো দেখতেছি যে আমার প্রতিক্রিয়া মানে আমার উপর কয়টা বল কাজ করে এটা আমরা চিন্তা করব। তাহলে এবার একটু এই জায়গাটা মিটাই। আসলে আমি বুঝতে পারতেছি না সবাই এই বিষয়টা বুঝতে পারতেছি কিনা। দেখেন এবার একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করি। এই একটা লিফট, লিফটের ভিতরে আছেন হচ্ছেন রুদ্র। সে এই লিফটের মেঝেতে, সে যে দাঁড়াই আছে লিফটের মেঝেতে একটা বল দিতেছে না, কি বল দিতেছে? বলটা হচ্ছে এমজি। তাহলে লিফটের মেঝে তাকে একটা বল দিব, লিফটের মেঝেও কিন্তু তাকে একটা বল দিব, সেইটা কি প্রতিক্রিয়া, সেটা প্রতিক্রিয়া এমজির সমপরিমাণ, জাস্ট দিকটা ভিন্ন হইব। মানে এইটার আমরা বলতে পারি যদি প্রতিক্রিয়া এমজি বলি তাইলেই চলে, প্রতিক্রিয়া। এই এমজিটা হচ্ছে প্রতিক্রিয়া। তাহলে এই প্রতিক্রিয়াটা কার উপর কাজ করতেছে? এই লিফটের মেঝে আমাকে দিচ্ছে, তার মানে আমার মধ্যে কাজ করতেছে একটা বল প্রতিক্রিয়া, এটা একটা বল। আবার আরেকটা বল কাজ করতেছে, এই যে নিচের দিকে আমাকে টানতেছে কে? পৃথিবী, এমজি। এমজি সমপরিমাণ এমজি বলে টানতেছে, নিচের দিকে টানতেছে। তাহলে এইটা হচ্ছে আমার মধ্যে ক্রিয়া, এটা কি? এটা ক্রিয়া, আর এইটা হচ্ছে প্রতিক্রিয়া। কার প্রতিক্রিয়া? এটা কিন্তু আমার ওজন বলের প্রতিক্রিয়া না, এটা হচ্ছে এই লম্ব বলের প্রতিক্রিয়া। বুঝেন? এই এমজিটা পৃথিবী আমাকে টানতেছে, আর এই পৃথিবী টানার ফলে এখানে যে একটা লম্ব বল তৈরি হচ্ছে, সেই লম্ব বলের প্রতিক্রিয়াটা হচ্ছে আমার সেই এই এমজি। তাহলে আমার মধ্যে কয়টা বল কাজ করতেছে? এই একটা এমজি, এই একটা এমজি, দুইটা বল কাজ করতেছে আমার মধ্যে। কয়টা? দুইটা বল কাজ করতেছে। তাহলে আমি কি অনুভব করব না করব এটা কিসের? লিফটের মধ্যে কয়টা বল কাজ করে সেটা দিয়া না, আমার মধ্যে কয়টা বল কাজ করে সেটা দিয়া। আচ্ছা দেখেন তো, এইটা কি প্রতিক্রিয়া না? এটা হচ্ছে প্রতিক্রিয়া, এইটা কি ক্রিয়া। আমরা কোনটা অনুভব করি বলেন তো? আমরা কিন্তু প্রথমে বলছিলাম যে আমরা অনুভব করি হচ্ছে এই প্রতিক্রিয়া বলটা আমরা অনুভব করি। তার মানে আমি দেখতে পাচ্ছি যেখানে আমরা এমজি পরিমাণের বলই অনুভব করব। আমাদের স্বাভাবিক যে ওজন সেটাও আমাদের এমজি, আমাদের এখানে অনুভূত যে ওজন এটাও এমজি। এবার দুইটা জিনিস আসলো, প্রকৃত ওজন আর অনুভূত ওজন। প্রকৃত আর ভার্সেস অনুভূত, বিষয়টা আমরা বুঝাই। দেখেন একটা হচ্ছে আপনার রিয়েল যে ওয়েটটা আছে, মানে একদম প্রকৃত যে ওজনটা, আর একটা হচ্ছে অ্যাপারেন্ট ওয়েট। মানে আপনি দেখেন আপনার প্রকৃত ওজন কিন্তু সবসময় এমজি থাকবো। যদি আপনি পৃথিবীতে থাকেন আপনার প্রকৃত ওজন সবসময় এমজি। এবার অনুভূত ওজনটা কিভাবে হইব? আপনি যদি এইখানে দাঁড়াই থাকেন একরকম আপনার ওজন হচ্ছে, অনুভব হচ্ছে। এইবার যদি আপনি আহ যখন আপনি লিফটে যান তখন দেখা যায় যে আপনার ওজন অনেক সময় কম অনুভব হয়, আবার অনেক সময় ওজন বেশি অনুভব হয়। আবার যখন আপনি মহাকাশ যানের মাধ্যমে মহাকাশে চলে যান তখন আপনার একরকম মানে ওজন অনুভব হয়। তাহলে আমরা দেখলাম কি যে আপনার ওজন ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ভিন্ন ভিন্ন ভাবে অনুভব করতেছেন। তো এই যে মানে ভিন্ন ভিন্ন ওজনটা যেটা আপনার সিচুয়েশনের উপর ভেরি করে, সেটা হচ্ছে অনুভূত ওজন বা অ্যাপারেন্ট ওয়েট। বুঝতে পারছেন? তাহলে আমরা বুঝলাম যে প্রকৃত ওজনটা কি এবং অনুভূত ওজনটা কি। তাইলে আমাদের এখানে অনুভূত ওজন সবসময় এই প্রতিক্রিয়াটা হইব। তার মানে আমি যদি এটাকে এমজি, এখানে তো এমজি বলছি ঠিক আছে, এই প্রতিক্রিয়াটাকে আমরা এবার প্রতিক্রিয়া না বলে আমরা ইংরেজিতে আর দিয়ে প্রকাশ করে ফেলি। এই আর, এই আর এর মান যেমন হবে আমার ওজনটাও আমি এরকমই অনুভব করব। এটা বুঝলে আমরা এবার এক নাম্বার সিচুয়েশনটা বুঝছি যে লিফট যখন স্থির থাকে তখন আমরা আসলে আমাদের প্রতিক্রিয়া এবং ক্রিয়া উভয়ই সমান, সেজন্য আমাদের ওজনের কোনো তারতম্য হয় না। এটা আমরা বুঝছি। এবার আরেকটা জিনিস দেখি, আর এটা আমরা জাস্ট ম্যাথমেটিক্যালি প্রুফ করছি যে আমাদের এই এমজি মানে ক্রিয়া আর প্রতিক্রিয়া সমান থাকে, ক্রিয়া এবং প্রতিক্রিয়াটা কি সমান থাকে, সেজন্য আমাদের ওজনের কোনো তারতম্য হয় না। এটা আপনি চাইলে বাস্তবে দেখতে পারেন যে দেখেন আপনি চিন্তা করেন আমরা যখন লিফটটা স্থির থাকে তখন কি আপনার কোনো কম বেশি ওজন বা অস্বস্তি ফিলিং হয়?
হয় না। কেন? কারণ আপনার ওজনে কোনো পরিবর্তন ঘটে না। দ্বিতীয় যে বিষয়টা সমবেগ। সমবেগ কি? সমবেগটা হচ্ছে, একটু চিন্তা করেন, ধরেন এই আমার একটা বাক্স, এটাকে এই দিক থেকে টানা হচ্ছে, এই দিক থেকে 10 নিউটন বলে টানা হচ্ছে, আবার এই দিক থেকে 10 নিউটন বলেই টানা হচ্ছে। দুই দিক থেকে সমান বলে টানা হচ্ছে। এবার যদি আমি কাউকে জিজ্ঞেস করি যে এই বস্তুটার এখন যে অবস্থাটা সেটা কি, সবাই বলবে স্থির, কারণ দুই দিক থেকে সমানভাবে টানা হচ্ছে, স্থির। কিন্তু মজার বিষয় হলো যে এটা স্থির না। এটার দুইটা সিচুয়েশন হইতে পারে, একটা হচ্ছে সমবেগ আর একটা হইতেছে স্থির। মানে আপনি যে ডাইরেক্টলি বলবেন যে এটা স্থির, এটা ভুল হইব। মানে বলতে হবে যে এটা স্থির। আচ্ছা, এই বিষয়টা দেখেন, আমি যদি এখন কাউকে জিজ্ঞেস করি যে এই বস্তুটা স্থির নাকি গতিশীল, মানে সবাই বলবে যে এটা স্থির, গতিশীল হওয়ার কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, এটা গতিশীল হতেও পারে, সমবেগে গতিশীল হইব। কেন কেন বললাম? দেখেন, এইদিকে 10 নিউটন, এইদিকে 10 নিউটন, তাহলে তার লব্ধি কত? লব্ধি হচ্ছে 0 নিউটন। এবার বললাম লব্ধি, অনেকের কাছে এটা নতুন শব্দ লাগবো, পরে ডিমোটিভেটেড হইয়া আর বলবো যে পদার্থবিজ্ঞান কঠিন, কোনো কিছু বুঝি না। তো এই জন্য আমাদের শব্দগুলাকে ভেঙে ভেঙে বুঝতে হইব। এই যে লব্ধি, এটা কি কোনো উড়ে আসা শব্দ না। লব্ধির আবিধানিক যে অর্থটা বোঝায় যে একসঙ্গে অনেকগুলা কাজ করা, মানে একসঙ্গে অনেকগুলা জিনিসের মাধ্যমে যখন সম্মিলিত একটা জিনিস পাইবেন, তখন এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে লব্ধি। তাহলে এটা আমরা এই বলের ক্ষেত্রে কাটাই, এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, এখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, দুইটা বলের সম্মিলিত যে বলটা, এটা হচ্ছে 0 নিউটন, এবং এইটা হচ্ছে লব্ধি। বুঝেন নাই? দেখেন, ধরেন এই একটা সুতা আছে, এই হইতাছে কুলটু, এই হইতাছে পুলটু, এই হইতাছে জল্টু, এই হইতাছে রন্টু। এরা চারজন, চার ভাই। এই হইতাছে ইলিশ, এই হইতাছে পিলিশ, এই হইতাছে ডিলিশ। এরা তিনজন। এখানে আরেকজন দিয়া দিই, সে হচ্ছে তাদের দুইজনের বড় আব্বা, রতীশ। ঠিক আছে, 5 জন আর 3 জন। এবার তারা সুতা টানাটানি খেলতেছে, দেখতেছে কারা জিতবে। আপনি বলেন তো কোন দল জিতবে? যদি ধরে নিলাম যে এই দলের যাদের যেরকম সামর্থ্য মানুষ অনুযায়ী, এই দলের মানুষ অনুযায়ী সামর্থ্য সেম, তাহলে এবার বলেন তো কে জিততে পারে? সবাই বলবেন এইটা, হ্যাঁ এইটা সঠিক। তো কেন জিতবে? কারণ তাদের দিক থেকে বেশি বল প্রয়োগ করা হচ্ছে, তারা জিতবে। ঠিক আছে, তাহলে দেখেন এইবার যদি এইটা হইতো যে এইদিকে 3 জন, এইদিকেও 3 জন, বলেন তো কি হইলো নে? তারা কেউ জিতলো নে? কেউই জিতলো না নে। মানে হইতে পারে যে তারা যেভাবে আছে এইভাবেই থাকবো, এইভাবে দুজনে একই ভাবে থাকবো, অর্থাৎ স্থির থাকবো, অথবা হইতে পারে তারা মানে সমবেগে গতিশীল থাকবো। এই দুইটা সিচুয়েশন হতে পারে। এটা আমরা এখান থেকে বুঝলাম। এবার আরেকটা জিনিস আমাদের বুঝতে হইব, আহ এই যে সিচুয়েশন উপরে ওঠা, নিচে নামা এবং ছিঁড়ে যাওয়া, এই তিনটা সিচুয়েশন যদি আমরা বুঝতে চাই, জানতে চাই, তাহলে আমাদের কিছু বেসিক আইডিয়া থাকা লাগবে। তাহলে একদম আমরা শুরুর কথা জেনে নিই। ধরেন এই একটা বাক্স, এই বাক্সতে এই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে 10 নিউটন, এই দিক থেকে বল প্রয়োগ করা হচ্ছে 5 নিউটন। তাহলে এই দিক থেকে 5 নিউটন, এই দিক থেকে 10 নিউটন। এবার বলেন তো বস্তুটা কোন দিক দিয়ে গতিশীল হইব? তুমি তো এখানে আছো, বলো কোন দিক দিয়ে বস্তুটা গতিশীল হইব? এই দিক দিয়া। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম কি, কারণ এই দিক দিয়ে বেশি বল প্রয়োগ করা হচ্ছে, এই দিক দিয়ে কম বল প্রয়োগ করা হচ্ছে। এবার আমরা একটু মানে আমাদের কমন সেন্স খাটাই তো, এদিক দিয়ে 10 নিউটন, এদিক দিয়ে 5 নিউটন। এখন কি 10 নিউটন বলে যে টানতেছে, এই বলের কারণেই কি এদিক দিয়ে যাইতেছে? না, এদিক দিয়ে 5 নিউটন টানতেছে। তাইলে এই 10 নিউটন থেকে 5 নিউটন কাটাকুটি হইয়া পরে অবশিষ্ট যে বলটা থাকবে সেটার কারণে ওই দিক দিয়ে যাইব। বুঝি নাই? আচ্ছা, আমরা একটা জিনিস মনে রাখি, একটা বস্তুর ত্বরণ, ত্বরণ যে হয় সেটা হয় হচ্ছে লব্ধি বলের কারণে, যেটাকে সামেশন অফ এফ দ্বারা লেখা হয়। এত এত কিছু আমাদের না বুঝলেও চলবে, আমরা জেনে নিই যে লব্ধি বলের কারণে একটা বস্তুর ত্বরণ হয়। তাহলে একটা বস্তুর ত্বরণ হয় কিসের কারণে? লব্ধি বলের কারণে। তাহলে দেখো, এইদিকে 10 নিউটন, 10 জন ব্যক্তি এদিক দিয়ে টানতেছে, এদিক দিয়ে 5 জন ব্যক্তি টানতেছে। এইবার মানে মনে করেন এই বাক্সটাকে কোন দল জিতাইতে পারবো, কার কাছে নিয়ে যেতে পারবো? এই 10 নিউটনের কাছে। এবার কি 10 নিউটনের কাছে যে নিছে, তাইলে এবার কি সে 10 নিউটন বলের কারণে যে গতিশীল হওয়ার কথা সেইভাবে গতিশীল হইব? হইতো না।
বিষয়টা আপনারা একটু বুঝেন। মনে করেন এই একটা বাক্স, পাথর, এই দিক থেকে দুইজন ব্যক্তি টানতেছে, তাইলে এবার এখন পাথরটাকে এই দুইজন ব্যক্তি যেভাবে টাইনা নিতে পারবো, যদি এই দিক থেকে আমি একজনকে লাগাই দিই যে তুমি ওই দিক থেকে টানো, সে কি তখন কি ওইভাবে নিতে পারবো? পারতো না। তার মানে আমি বুঝতেছি যে এই দিক দিয়া, যদি যেহেতু এই দিক দিয়ে 5 নিউটন বল আছে, এই দিক দিয়ে 10 নিউটন বল আছে, তার মানে যখন বস্তুটা এই দিক দিয়ে গতিশীল হইব, তখন কি 10 নিউটন বলের কারণে কি ওই দিক দিয়ে গতিশীল হচ্ছে? না, এদিক দিয়ে গতিশীল হইতেছে হচ্ছে 5 নিউটন বলের কারণে। কারণ এইদিকে 10 নিউটন, এইদিকে 5 নিউটন, কাটাকুটি করে থাকতেছে হচ্ছে 5 নিউটন। আর এই কাটাকুটি কইরা যে থাকতেছে সম্মিলিত বলগুলা থেকে যখন আমরা সম্মিলিত ভাবে একটা বল বানাইতেছি, সেটা হচ্ছে লব্ধি বল। এই লব্ধি বল 5 নিউটন। এই 5 নিউটনের কারণে বস্তুটা এই দিক দিয়ে গতিশীল হইব, এটা আমরা বুঝছি। আরেকটা সিচুয়েশন আমরা দেখে ফেলি, সেটা হচ্ছে যে এবার এইরকম, এবার বলেন তো এই দিক দিয়ে আমি বস্তুটাকে ঠেলা দিচ্ছি হচ্ছে 10 নিউটন বলে, এই দিক দিয়ে বস্তুটাকে ঠেলা দিচ্ছি হচ্ছে 5 নিউটন বলে। এবার বস্তুটা কোন দিকে যাইব তুমি বলো? এই ডান দিকে? না তো, ভালোভাবে দেখো, এই দিক দিয়ে 10 নিউটন দেওয়া হচ্ছে, আর এই দিক দিয়ে 5 নিউটন দেওয়া হচ্ছে, তাইলে বস্তুটা যাইব হচ্ছে এই দিকে। এই দিকে মানে তো হ্যাঁ ডান দিকে, ঠিক আছে, মানে এইভাবে চিন্তা করলে এটা ডান দিকে। তার মানে বস্তুটা ঠিক এই দিক দিয়ে যাইব, কেন? কারণ এই দিক দিয়ে বেশি বল দেওয়া হচ্ছে। তাহলে আমি এখান থেকে কি বুঝলাম? যে এই যে 10 নিউটন এবং এই 5 নিউটন, তাহলে বস্তুটা আবার আচ্ছা, আমরা একটু দেখি, এই দিক দিয়ে 10 নিউটন, এই দিক দিয়ে 5 নিউটন, বস্তুটা যখন আমি এই দিক দিয়ে 10 আর এই দিক দিয়ে 5 থাকবো, তাহলে বস্তুটা কোন দিক দিয়ে গতিশীল হইব? এই দিক দিয়ে। কেন? কারণ এই দিক দিয়ে বেশি বল দেওয়া হচ্ছে। তো এবার কি সে 10 নিউটনের জন্য এই দিক দিয়ে যাইবো? না, এখানে 10 নিউটন থেকে যদি আমরা 5 নিউটন বিয়োগ করে দেই, তাহলে পাচ্ছে হচ্ছে লব্ধি বল, এবং এই লব্ধি বলের কারণে 5 নিউটনের কারণে বস্তুটা এই দিক দিয়ে গতিশীল হইব। এটা কিন্তু খুব কমন সেন্সের একটা বিষয়, মানে আমরা একটু স্বাভাবিক চিন্তা করলে পারি, এতগুলো এত কঠিন কিছু না এগুলা। তাইলে এবার আমরা উপরে উঠলে কি হয়, নিচে নামলে কি হয়, ছিঁড়ে গেলে কি হয়, সেগুলো আমরা খুব সহজে বুঝতে পারবো। আমাদের আলোচনা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তো এবার ধরে নিচ্ছি আমার এই লিফটটা উপরে উঠতেছে, এই হতেছে লিফটের কেবল, লিফটের ভিতরে আছি হচ্ছে আমি। আমি সবসময় দেখবো যে আমি নিজেকে নিয়ে চিন্তা করব যে আমার মধ্যে কয়টা বল কাজ করতেছে। তাহলে দেখেন নিচের দিকে আমাকে টানতেছে কে? এমজি বলে, এমজি বলে নিচের দিকে টানতে হচ্ছে পৃথিবী, এটা হচ্ছে পৃথিবীর ক্রিয়া। আর তল আমাকে একটা বল দিচ্ছে উপরের দিকে, উপরের দিকে তল আমাকে দিচ্ছে, যেটা আমি আর বলতেছি, এ আর তল আমাকে উপরের দিকে দিচ্ছে। এবার যেহেতু আমার লিফটটা গতিশীল, এখানে আর দিচ্ছে, আমার এই আর এর মানটাই বের করতে হইব, কারণ এটা আমার প্রতিক্রিয়া বল। দেখেন তো এবার একটু সাধারণ চিন্তা করবেন, এই যে লিফটটাকে টানতেছে কি? একটা টান দেওয়া হচ্ছে না? লিফটটাকে টান দিয়েই তো উপরে তুলতেছে। যেমন এখানে হয়তো কোনো একটা মেশিনের মাধ্যমে এটা টানা হচ্ছে, এই কারণে লিফটটা উপরে উঠতেছে। তার মানে টান দেওয়া হচ্ছে কোন দিকে? উপরের দিকে। টানটা কাজ করতেছে এই দিকে, এইভাবে টান দেওয়া হচ্ছে। তার মানে টান বলের দিকটা হচ্ছে এই দিকে, এইদিকে উপরের দিকে একটা টান কাজ করতেছে, উপরের দিকে টান। তাহলে এই টান বলের কারণে লিফটটা উপরে উঠতেছে। এবার দেখেন, আপনি যখন এইভাবে সোজা দাঁড়িয়ে আছেন প্রথম অবস্থায়, আপনি কি মানে স্থির অবস্থায় আছেন নাকি গতিশীল অবস্থায় আছেন? স্থির অবস্থায় আছেন। তো যদি আপনি স্থির অবস্থায় থাকেন, তাইলে স্থির অবস্থায় থাকার সময় আপনার মধ্যে একটা জড়তা কাজ করতেছে, স্থিতি জড়তা। তাইলে আপনার যখন এই জড়তাটাকে ভেঙে আমার লিফটটা উপরে ওঠার চেষ্টা করবো, তখন সে কি আরো বেশি বল দেওয়া লাগবে না? বুঝেন নাই? আচ্ছা, আমরা আরেকটু দেখি, এই যে এমজি কাজ করতেছে নিচের দিকে, আমার এই আর অর্থাৎ আমি যখন লিফটের মধ্যে দাঁড়িয়ে আছি, লিফটের নিচের দিকে আমি একটা বল দিচ্ছি, এবং তার প্রতিক্রিয়া হিসেবে আমি আর পাচ্ছি, যেটা আমার মধ্যে আরটা অ্যাপ্লাই হচ্ছে, এবং এই এমজিটাও আমার মধ্যে, এমজিটাও আমার মধ্যে, আরটাও আমার মধ্যে। এবার আরেকটা জিনিস দেখি, আমরা ধরে নিচ্ছি যে লিফটটা উপরে উঠতেছে, তার মানে তার ত্বরণ কোন দিকে? এই উপরের দিকে, এম এ। এবার আমরা কি দেখছি যে মানে